বৃষ্টি, জলাবদ্ধতা, যানজটে অচল রাজধানী, ডুবে আছে অধিকাংশ রাস্তাঘাট, পাড়া মহল্লা, সীমাহীন দুর্ভোগে অফিসগামী কর্মজীবী মানুষ। 2-3 বছর ধরে সেম প্রবলেম আমরা ফেস করতে আছি, সব দিকে প্রবলেম। মানে কারণ বাসা থেকে বের হওয়াটাই বিরক্তিকর এই রাস্তাটার জন্য। শুধু আমাদের বাসার গলিতে পুরো সুইমিং পুল হয়ে যায়। গোয়ালঘরের ইথোফেনে পাকানো হচ্ছে আম, কীটনাশক ও সারের সঙ্গে চলছে প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর তৈরি, নেই শ্রমিক নিরাপত্তাও। রাজধানীতে চলছে ভেজাল বিরোধী অভিযান, ডিএমপি গোয়েন্দাদের বিশেষ অভিযানে 18টি মোটরসাইকেল উদ্ধার, চক্রের 3 সদস্য আটক। এবং মাদারীপুর, যশোর ও মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে নিহত 3, 2জন মাদক ব্যবসায়ী ও 1জন ডাকাত, দাবি পুলিশের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ইফাত। সংবাদের শুরুতেই রাজধানীবাসীর দুর্ভোগের খবর। টানা কয়েকদিন গরমের পর অস্থির বৃষ্টি নামলে রাজধানী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা ও দীর্ঘ যানজট। ভোর 7টা থেকে প্রায় 2 ঘন্টা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকায় রাস্তাঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আরো জানাচ্ছেন এতেরামুল হক। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস জানায়, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 81 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গরম থেকে রেহাই মিললেও ভারী বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। আমাদের বাসার গলিতে পুরো সুইমিং পুল হয়ে যায়। বললাম রাস্তা ঠিক করেন, রাস্তায় খুব অসুবিধা। রাজধানীর কাউরান বাজার, মগবাজার, রাজারবাগ, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও ধানমন্ডি সহ রাজধানীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। মিরপুরের কালশি রোড এলাকার রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমর পানি জমে যায়। মিরপুরের বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়ায় এই এলাকার মানুষকে পড়তে হয় চরম দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে এসব এলাকায় অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। বেশিরভাগ রাস্তা পানিতে ডুবে থাকায় রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এই পানির জন্য কামকাজ করতে পারি না, সবকিছু বন্ধ থাকে। এখানে তো সংসদ সদস্য, জনপ্রতিনিধিরা আছেন, তারা কোনো পদক্ষেপ না নিলে আমরা এত রাগ করব কিভাবে? রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসী। এতেরামুল হক, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এই মুহূর্তে আপনি হাতিরঝিলে অবস্থান করছেন, তো এখানে আপনি জনভোগান্তি কিংবা দুর্ভোগের কি চিত্র দেখছেন? আমি কিন্তু রাজধানীতে সকাল থেকে রয়েছি, অর্থাৎ বৃষ্টির পর থেকে রাজধানীতে যে জ্যাম, যানজট সেটি কিন্তু লেগেই আছে। পাশাপাশি যে রাস্তার যে জলাবদ্ধতা সেটিও কিন্তু খুব বেশি এখন পর্যন্ত কেটে ওঠেনি। অর্থাৎ জলাবদ্ধতা, পানি যে নিষ্কাশনের যে ব্যবস্থা সেগুলো নেই বললেই চলে। সেই কারণে যে রাস্তার যে ফাঁকা থাকার কথা, অর্থাৎ হাতিরঝিলে আমি যেখানটি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ফাঁকা থাকার কথা। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে যে পুলিশ প্লাজা, লিং রোড আছে, নাভিস্কো, এইখান থেকে শুরু করে বাড্ডা পর্যন্ত যে হাতিরঝিলের সড়ক সেটি পুরোপুরি গাড়িতে ঠাসা রয়েছে। অর্থাৎ বলা যায় যে অন্য রাস্তা যে জলাবদ্ধতার কারণে যে সংকুচিত হয়ে আসছে, সেই গাড়িগুলো ভিন্ন রাস্তা অবলম্বন করাতেই এই যানজট সৃষ্টি হয়েছে। এবং নগরবাসী যে দুর্ভোগের কথা বলছিলেন বারবার, যে আজকে তারা শুরুতে, অর্থাৎ অফিসগামী মানুষ সেই বৃষ্টিতে শুরুতেই তারা ভোগান্তিতে পড়েছেন এবং সেই কারণে তারা যেতে পারেননি সকালে অফিসে, এবং যারা পরে বেরিয়েছেন তারাও কিন্তু যানবাহন না পেয়ে অনেকটা হেঁটেই কিন্তু তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। আর এখন পর্যন্ত কিন্তু বেলা দুপুর হয়ে গড়িয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন পর্যন্ত জলাবদ্ধতা রয়ে গেছে। অর্থাৎ যে পানিটি খুব দ্রুত নামার কথা ছিল সেটি কিন্তু অর্থাৎ কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সেটি না নামায় এই যানজটগুলো সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যে ফাঁকা রাস্তাগুলো, সেই রাস্তাগুলো অন্য গাড়ি যে রাস্তা, সেই রাস্তার গাড়িগুলো এই রাস্তাতে আসার কারণেই মূলত এই রাস্তাগুলো তো যানজটের তীব্র সৃষ্টি হয়েছে। ফলে এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির যে চাপ, সেটি হাতিরঝিলে যে রাস্তাটি সবসময় ফাঁকা থাকে সেটিতে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে এখানেও চরম ভোগান্তিতে রয়েছেন নগরবাসী।
শারমিন। ধন্যবাদ জাহিদ আপনাকে। দর্শক, এতক্ষণ হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। গোয়াল ঘরে তৈরি হচ্ছে ইথোফেন আর তা দিয়ে পাকানো হচ্ছে আম। শুধু তাই না, অন্যান্য কীটনাশক ও সারের পাশাপাশি একই জায়গায় চলছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর তৈরির কাজ। নেই শ্রমিকদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা। সুমনদের ক্যামেরায় রমজানে ফলের নামে কি খাচ্ছি তা নিয়ে আরাফাতুর রহমানের অনুসন্ধানী রিপোর্টের প্রথম পর্বে থাকছে ইথোফেন তৈরির কারখানার কথা। কামরাঙ্গীর চরে নদীর পাড়ে ইথোফেন তৈরির কারখানা আছে এমন সংবাদের ভিত্তিতে সরজমিনে দেখতে যায় আরটিভির সংবাদ দল। গিয়ে তো চোখে ছানা বড়া। বাউন্ডারি ঘেরা সীমানায় গোয়ালঘরের মধ্যে চলছে ইথোফেন তৈরির কাজ। রাজহাঁস ও গরু ছাগলের মধ্যেই তৈরি হচ্ছে ফল পাকানোর এই কেমিক্যাল। এখানেই শেষ নয়, সার ও কীটনাশক এবং ইথোফেনের মতো হরমোনগুলি একই সঙ্গে প্যাকেজিং ও উৎপাদন নিষিদ্ধ হলেও রাষ্ট্রের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কারখানা শ্রমিকদের, বিশেষ করে মেয়েরা, কোনো নিরাপত্তা প্রস্তুতি না নিয়েই খোলা হাতে তৈরি করছেন ইথোফেন। এমনকি মুখে একটা মাস্ক পর্যন্ত নেই হাতের গ্লোভস ও পোশাক। এবার আসা যাক কোম্পানিটির লাইসেন্স বিষয়ে। কোম্পানিটি যে লাইসেন্স ব্যবহার করে তা কাফরুলের SAR ট্রেডিংয়ের নামে। সাদা কাগজে একটি আবেদন দিয়েই SAR ট্রেডিংয়ের নামে লাইসেন্স করা গার্ডেন ব্র্যান্ডের পণ্যটি উৎপাদন করছে ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রি নামের এই প্রতিষ্ঠান। এখানেই শেষ নয়, তারা SAR ট্রেডিংয়ের যে ধার করা লাইসেন্সটি ব্যবহার করছে তারও মেয়াদ শেষ হয়ে গেছে এই মাসের শুরুতে। কিন্তু কোম্পানিটি ঠিকই ভরা মৌসুমে পুরো উৎপাদন করে আসছিল। এমনকি এই কোম্পানির লাইসেন্স নবায়নের জন্য নেই কোনো গরজ। তারা সরাসরি কাস্টমসে 10% ডিউটি দিয়ে তারা সার্করণ করে আসে। আর এটা কোন প্রোডাক্টটা ঢুকলো সেটা কি পরীক্ষা করার কোনো ব্যবস্থা আছে? এইটা পরীক্ষা এখন যেহেতু কাস্টম ছাড়তেছে, হ্যাঁ, তারাই এইটা বলতে পারবে, তারা ওখানে পরীক্ষা করে ছাড়তেছে। পূর্বে যেগুলো দেওয়া হয়েছে এইগুলোই আমরা নবায়ন করে থাকি আর কি। তাদের নবায়ন করার সময় তাদের কোনো প্রোডাক্ট পরীক্ষা করছে না, নবায়নের সময় পরীক্ষা করার আমাদের কোনো এরকম কোনো বিধিমালায় কোনো নাই। এই ব্যাপারে কথা বলতে চাইলে আনুষ্ঠানিকভাবে আরটিভির সঙ্গে কথা বলতে রাজি হননি ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রির কোনো প্রতিনিধি। এইগুলোর কোনো ব্যাপার না। সরকারি প্রতিষ্ঠানের তদারকি না থাকায় এই ধরনের কোম্পানির কেমিক্যাল দিয়ে পাকানো আম, পেঁপে, টমেটো খেতে হবে সাধারণ মানুষকে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি যুগ্ম পুলিশ কমিশনার আব্দুল বাতেন আরও জানান, গেল রাতে মোহাম্মদপুর ও তেজগাঁওয়ে 18টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন তারা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিআরটি এর কর্মকর্তাদের সিল জালিয়াতি করে মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র তৈরি করত, পরে সেগুলো বিভিন্ন জেলায় বিক্রি করত। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান চলবে, সব মাদক ব্যবসায়ীদের ধরা হবে। এবারে মাদক বিরোধী অভিযানের খবর। বন্দুকযুদ্ধে আজও 3 জন নিহত হয়েছে। এর মধ্যে 2 জন মাদক ব্যবসায়ী ও 1 জন ডাকাত বলে জানায় পুলিশ। মাদারীপুরের শিবচর উপজেলার সম্ভুক এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বাচ্চু খলিফা নামের মাদক ব্যবসায়ী নিহত হয়। এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে যশোরের বাঘারপাড়ায় আমতলা এলাকায় মাদক ব্যবসায়ীদের 2টি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাঁজা, ইয়াবা সহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছে, তবে পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত। এদিকে বন্দুকযুদ্ধ ও গোলাগুলিতেই বুধবার যশোর, মাগুরা, নড়াইল, চট্টগ্রাম সহ 8 জেলায় 14 জন নিহত হয়েছে। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরেনধারন। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে যান তিনি। এ সময় দুদেশের পারস্পরিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। বাংলাদেশে থাইল্যান্ডের রাজ পরিবারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে 4 দিনের সফরে সোমবার ঢাকায় আসেন থাই রাজকুমারী। এর আগে 2010 ও 2011 সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন মহাচক্রী সিরেনধারন।
দলীয় বিবেচনায় সরকার একদিকে শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে, অন্যদিকে জামিন আটকে দিয়ে কারাগারে খালেদা জিয়াকে আরও অসুস্থ করে তুলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি আদালতের কাছে সবার প্রতি সমান আচরণ প্রত্যাশা করলেও খালেদা জিয়া প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে কারওয়ান বাজারে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দারিদ্রদের মাঝে পোশাক বিতরণ শেষে সব কথা বলেন তিনি। বিখ্যাত সন্ত্রাসী, নানা অভিযোগে অভিযুক্ত, কিন্তু যেহেতু ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, অতএব জোসেফ সাহেব তিনি শুধু মুক্তি পাবেন না, তিনি বিদেশে চিকিৎসার সুযোগও পাবেন। 23টা আসন থেকে নির্বাচিত এমপি, 3 বারের প্রধানমন্ত্রী, তার জামিনের আবেদন শুনানি খালি আজ না কাল, কাল না পরশু করে তাকে যত বেশি দিন পারা যায় জেলখানা রাখা হচ্ছে। উদ্দেশ্য হলো যে তিনি যেন এতই অসুস্থ হন যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন। আগামী 31 জানুয়ারির পরে দেশের পোশাক কারখানায় ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্স থাকবে না বলে জানালেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এছাড়া বৈঠকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে পোশাক মালিকদের নির্দেশনাও দেন বাণিজ্য মন্ত্রী। পাইকারি ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজা শুরু আগে থেকেই চলছে জমজমাট বেচাকেনা। ঈদ উপলক্ষে দোকানগুলোতে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। নরসিংদীর স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। নারী পুরুষের তৈরি কাপড় থেকে শুরু করে পোশাক তৈরির গজ কাপড়ের বাহারি সমাহার সাজানো এখানকার প্রতিটি দোকানে। সুলভ মূল্যে কাপড় পাওয়া যাওয়ায় বছরের 12 মাসই এখানে জোরে সোরে বেচাকেনা চললেও ঈদ উপলক্ষে বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। এবারও রোজার সপ্তাহখানেক আগ থেকে দিনরাত এক করে কাজ করছেন এখানকার দোকানিরা। এখানে কাপড় তৈরি হয় এবং সারা দেশে, সারা বাংলাদেশে এখান থেকে কাপড় সেল হয়। প্রায় 64টা ডিস্ট্রিক্ট থেকে বাজারে আমাদের পাইকার আসে। তো রোজার প্রথম থেকেই ভালো, এখন পর্যন্ত ভালো, এবং আশা করি এবার গত বছরের ন্যায় এবছর আরো ভালো হবে, কারণ সামনে ইলেকশন আছে। ঈদ সামনে রেখে বাজার কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য, কেনাকাটার জন্য কোনো রকম প্রতারণার যাতে না পড়ে সেই দিকে আমরা সর্বদাই সজাগ থাকি এবং আমাদের বাজারের যে প্রহরী বা গার্ড আমরা দিনের বেলায়ও বাজারের মোড়ে মোড়ে নিয়োজিত রাখি। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। কেবল জ্বালানির অভাবে প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রাজবাড়ী সদর হাসপাতালের 2টি অ্যাম্বুলেন্স। এতে চরম বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজবাড়ী প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুসের রিপোর্ট জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। চলছে গাড়ি, জ্বলছে লাইট, এমন চিত্র প্রায় চোখে পড়ে হাসপাতালের আশেপাশে। কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালের চিত্র যেন ভিন্ন। 100 শয্যার এই হাসপাতালের 2টি অ্যাম্বুলেন্সই চলছে না প্রায় 2 সপ্তাহ ধরে। এতে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এমার্জেন্সি হলে ফরিদপুর নিয়ে যাওয়ার সময় কোনো গাড়ি পাচ্ছি না। সাধারণত হসপিটালের অ্যাম্বুলেন্সে ভাড়া 800-850 টাকার মতো হলেও সাধারণ একটা অ্যাম্বুলেন্সে ভাড়া 1500 টাকার। এই জায়গা থেকে রুগী নেওয়ার জন্য, ফরিদপুর নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স নাই এই রাজবাড়ী সদর হসপিটালে। জ্বালানি তেলের সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। এই অ্যাম্বুলেন্সের যে সরকারি তেল বরাদ্দ, সেই তেল বরাদ্দটা আমরা পাচ্ছি না, এবং যেখান থেকে আমরা তেল নিতাম সরকারি নির্দেশ মতোই যারা টেন্ডারে যারা ছিলেন সেই পাম্পে আমাদের মোর দ্যান 35+ টাকা ডিউ হয়ে গেছে। জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালো হাসপাতালের কর্তৃপক্ষ। প্রায় 34 লক্ষ টাকা পেট্রোল পাম্প পাবে, সে বারবার চিঠি দিয়েছে এবং আমরা বিষয়টা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ তথা ডিজি মহোদয়কে জানানো হয়েছে। দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর দাবি জানিয়ে এলাকাবাসীরা বলেছেন, জ্বালানির মতো কারণে সেবা বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি।
20 বছরে 40 বছরের কার্যক্রম বাস্তবায়ন করেছে মার্কেন্টাইল ব্যাংক। শাখার বিস্তৃতি ও গ্রাহক সেবায় কুড়িয়েছে সুনাম। মার্কেন্টাইল ব্যাংকের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে সব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিউর রহমান। বুধবার বিকেলে মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানুল্লাহ, পরিচালক পর্ষদের সদস্যরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এবারে সারা দেশের আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছেন সোহেল রানা। আজ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে, সূর্যাস্ত 6টা 41 মিনিটে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5টা 9 মিনিটে ও সূর্যাস্ত 6টা 33 মিনিটে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ 36.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5টা 17 মিনিটে, সূর্যাস্ত 6টা 49 মিনিটে। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে, সূর্যাস্ত 6টা 50 মিনিটে। শেষ করছি দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। বৃষ্টি, জলাবদ্ধতা, যানজটে অচল রাজধানী, ডুবে আছে অধিকাংশ রাস্তাঘাট, পাড়া মহল্লা, সীমাহীন দুর্ভোগে অফিসগামী কর্মজীবী মানুষ। গোয়ালঘরের ইথোফেনে পাকানো হচ্ছে আম, কীটনাশক ও সারের সঙ্গে চলছে প্লান্ট গ্রোথ রেগুলেটর বা PGR তৈরি, নেই শ্রমিক নিরাপত্তাও। রাজধানীতে চলছে ভেজাল বিরোধী অভিযান, ডিএমপি গোয়েন্দাদের বিশেষ অভিযানে 18টি মোটরসাইকেল উদ্ধার, চক্রের 3 সদস্য আটক। এবং মাদারীপুর, যশোর ও মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে নিহত 3 দুজক মাদন ব্যবসায়ী ও 1 ডাকাত দাবি পুলিশের। দুপুরের সংবাদে পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে কিংবা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।